সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? এখন তোমাদেরকে শোনাবো পদ্মমীরের ১৩তম পর্ব। লেখিকা ইলমা বেহরোজ। আর আমি প্রীতম বলছি। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। নিটোল চাঁদ তার ঝলমলে আলোর পসরা নিয়ে প্রকৃতিপ্রেমী পদ্মজার মনে বিচিত্র ভাব ও উদ্দাম আনন্দের সঞ্চার করে। এক গান থেকে অন্য গান শুরু হবার পূর্বে মিনিট খানেকের বিরতি ঘটে। সেই বিরতিকালীন সময়ে পদ্মজা আমিরকে পিছন থেকে জড়িয়ে ধরতেই আমির নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, কেউ দেখে ফেলবে। পদ্মজা ভ্যাবাচাকা খেয়ে ছেড়ে দিল। আমির হো হো করে হেসে ফেলল। পদ্মজাও না হেসে পারল না। তারা দুজন পাশাপাশি পার্টিতে বসে। পদ্মজা বলে, গতকাল আর আজকের ঘটনার জন্য আমি অনুতপ্ত। বহুবার বলে ফেলেছ। আমার খুব অনুশোচনা হচ্ছে। গান শুরু হয়ে যাওয়াতে কথোপকথন থেমে যায়। পদ্মজার কোলে মাথা রেখে আমির চোখ বুঝল। চাঁদরা আরো কাছে চলে এসেছে। রাতের খাবারের জন্য গান বাজনা থেমে গেল। তখনই আমির বলল, জ্যোৎস্নার রাতগুলো সব সময় সুন্দর হয়। হুম। আমির পদ্মজার ঠোঁটের দিকে তাকায়। শীতল পরিবেশ, ঝিরিঝিরি বাতাস। এমন এক মুহূর্তে স্বীয় বধূকে কামনা করা থেকে বিরত হতে পারছে না। ওর অভিলাষ টের পেয়ে পদ্মজা একটু দূরে সরে বসে চারপাশ দেখতে দেখতে বলল, ছাদগুলোতে হয়তো মানুষ আছে। তাতে কি? আমিরের নির্বিকার উচ্চারণ। পদ্মজা অবাক হয়ে বলল, তাতে কি মানে? এত দিন হলো বিয়ের, সবসময় আমিই তোমাকে প্রলুব্ধ করি, তুমি কেন করো না? পদ্মজা কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, প্রলুব্ধ? হ্যাঁ, সিরিয়াস। আমার চোখ টিপল। পদ্মজা লজ্জা পায়। সে কণ্ঠ খাদে নামিয়ে বলে, প্রয়োজন পড়েনি। বলো পারো না। পদ্মজা পিঠ সোজা করে বসে বলল, সব মেয়েই পারে, কিন্তু তুমি না। অবশ্যই পারি, দেখার সুযোগ হয়নি। আমি ঠোঁট উল্টালো, দেখানোর সুযোগ পাইনি, তার আগেই তো। পদ্মজা লজ্জায় নুইয়ে যাচ্ছে। ইস, কী সব নিয়ে কথা হচ্ছে। আমির হাসল। এটা সত্য। পদ্মজা কখনো নিজ থেকে ঘনিষ্ঠ হবার কিংবা আকৃষ্ট করার সুযোগ পায়নি। তার আগেই সে আকৃষ্ট হয়ে এগিয়ে গেছে। আবারও গান শুরু হয়। ওরা কথা থামিয়ে চুপচাপ বসে থাকে। মাঝে মধ্যে দুজনের চোখাচোখি হতে থাকে। যতবার চোখে চোখ পড়ে একসঙ্গে হাসে। বাড়ির পাশের রাস্তা অন্ধকারে ঢাকা। শুধু দূরের মেলায় বাতি জ্বলছে, গান বাজনা হচ্ছে। চাঁদের আলোয় চারপাশ ঝকমক করলেও তারা দুজন কিছুটা আড়ালে বসে আছে। হঠাৎ আমিরের মনে হয় অন্ধকার রাস্তা দিয়ে কেউ শুকতারার দিকে আসছে। তার বুকের ভেতরটা ধক করে ওঠে, ঘাবড়ে যায়। মেলায়ও মনে হচ্ছিল পিছনে কেউ ছিল। লোকটি গেট পেরিয়ে বাড়িতে ঢুকলো। আমির ধীরে ধীরে পদ্মজাকে বলল, টয়লেট থেকে আসছি। পদ্মজা শুনতে না পেয়ে বলে, কি বললেন? আমির জোরে বলল, টয়লেটে যাচ্ছি, তুমি এখানে থেকো। আমির ছাদের দরজা দিয়ে নামার সময় ফাটা দেয়ালের অংশ দিয়ে দেখে একজন চুপি চুপি বাড়িতে ঢুকছে, হাতে ধারালো অস্ত্র, গুপ্ত ঘাতক। সে মুহূর্তে বেসামাল হয়ে ওঠে। যাদত কোথায়? উঁকি দিয়ে পদ্মজাকে দেখে দ্রুত পদে রান্নাঘরে যায়। ছুরি না পেয়ে বঁটি নিয়ে বের হয়। আবার ছাদের দরজার দিকে তাকালো। আজ কি সব শেষ হয়ে যাবে যদি পদ্মজা নেমে আসে? এত নিরাপত্তা ব্যবস্থা করলো, সেসব ভেঙে কিভাবে কেউ বাড়িতে ঢুকলো? গান থেমে গেছে। ওর মনে হচ্ছে নিঃশ্বাস পাথরের দেয়ালে বাড়ি খেয়ে ভৌতিক প্রতিধ্বনি তুলছে। গুপ্তঘাতক নিঃশব্দে উঠে আসছে উপরে। সে তৃতীয়বারের মতো ছাদের দরজার দিকে তাকালো। মনে মনে কামনা করলো, এসো না, এসো না তুমি। পদ্মজার কাছে ধরা পড়ার আতঙ্কে ঠান্ডা হয়ে গেল আমিরের গা। আদুরের বাড়ি পড়ছে বুকে। দুর্বল লাগলো পা। কিন্তু দুর্বল হলে চলবে না, পরিস্থিতি সামাল দিতে হবে। গান শুরু হয়েছে। আমির স্বস্তি পায়। অন্তত শব্দ ছাদে যাবে না। সে সিঁড়ির কাছে ওত পেতে থাকে। ছাইটিকে দেখা যাচ্ছে, দেহটা উপরে চলে এসেছে। আমির শক্ত করে ধরে পটি, আর একটু আড়াল হয়ে দাঁড়ায়। গুপ্তঘাতক আমিরকে দেখতে পেল না। সতর্ক দৃষ্টিতে হাতের ছুরিটি নিয়ে দ্বিতীয় তলায় থাকা রুমগুলোতে পদ্মজাকে খুঁজতে থাকলো।
বেশি দেরি করলে পদ্মজা চলে আসবে। আমির হাতের বটি সাবধানে মেঝেতে রেখে পিছন থেকে গুপ্তঘাতকের মুখ চেপে ধরে। গুপ্তঘাতক অস্ত্র ব্যবহার করতে গেলে আমির হাত ধরে ফেলে। গুপ্তঘাতকের হাত দিয়ে গুপ্তঘাতকের পেটেই ছুরি ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে লোকটা আর্তনাদ করল। সেই শব্দ আমিরের কান অব্দি কোনোমতে পৌঁছালো। আমির ছুরি দিয়ে পরপর বুকে পেটে ঘা দিতে থাকে। রক্তের ছিটা এসে পড়ে তার চোখে মুখে। গুপ্তঘাতক গ্যার গ্যার শব্দ তুলে মারা যায়। আমির দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে। গুপ্তঘাতককে কোনো জটিলতা ছাড়া কাবু করতে পেরে সে আনন্দিত। কিন্তু পরক্ষণে হাসি মিলিয়ে যায় যখন খেয়াল হয় লাশ নিয়ে ঠিক শোবার রুমের সামনেই সে বসে আছে। তার থেকেও বেশি ঘাবড়ে যায় সিঁড়ির নিচে ভুবনকে দেখতে পেয়ে। আমির তাকাতেই ভুবন দ্রুত সেখান থেকে চলে যায়। পদজা ছাদের কোণে দাঁড়িয়ে এক মনে চাঁদ দেখছে। চাঁদের আলো লুটিয়ে পড়েছে সর্বত্র। বাড়ির পিছনের কচু বনে ঝিঝি রাখছে। গান থামলেই সেই ডাক শোনা যায়। জোনাকি জ্বলছে তেলা কচুর ঝোপে। জোনাকি পোকার মিটমিট আলো ওর শৈশবের এক বিস্ময়কর স্মৃতি। জোনাকির এমন আলো জ্বালানো দেখে খুব কৌতূহল হতো। বিস্ময় ভরা চোখে ভাবত কিভাবে জোনাকি এই আলো জ্বালায়। বহুবার হেমলতাকে প্রশ্ন করেছিল, আম্মা, ওরা কিভাবে আলো জ্বালায়? হেমলতা পদ্মজার মাথায় চুমু খেয়ে বলতেন, আল্লাহ জানে। বড় হওয়ার পরও আলো জ্বালানোর মূল কারণ জানতে পারেনি। বিয়ের মাস কয়েক পর আমির জানিয়েছিল সন্ধ্যার পর জোনাকি পোকাদের আলো জ্বালানোর পিছনে মূল কারণ হচ্ছে বিপরীত লিঙ্গের জোনাকিকে আকর্ষণ করা। সাধারণত পুরুষ জোনাকি পোকা স্ত্রী জোনাকি পোকাকে আকর্ষণ করার জন্য এভাবে আলো জ্বালায়। আর স্ত্রী জোনাকিরা পুরুষ জোনাকির আলো জ্বালানোর উপর ভিত্তি করে সঙ্গী নির্বাচন করে। সেটা কিভাবে? আলোর তীব্রতা, ধরন এসব থেকে। যে পুরুষ জোনাকি দ্রুত আর উজ্জ্বল আলো জ্বালতে পারে স্ত্রী জোনাকিরা তাদের সঙ্গী হিসেবে বেছে নেয়। স্ত্রী জোনাকিরা কি আলো জ্বালায় না? স্ত্রী জোনাকিরাও আলো জ্বালায়। তারা কেন জ্বালায়? পুরুষ জোনাকির সংকেতে সম্মতি দিতে আলো জ্বালায়। যে পুরুষ জোনাকিকে কোনো স্ত্রী জোনাকির পছন্দ হয় তাকে আলো জ্বালিয়ে নিজের সম্মতি প্রকাশ করে। মানে, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার আদর্শ হয়ে নিতে চাই। শেষ কথাটি আমির কৌতুক করে উচ্চারণ করল। পদ্মজা লজ্জা পেয়ে তার বুকে মুখ লুকায়। আমির স্বীয় বধূকে বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, আমি হচ্ছি পুরুষ জোনাকি আর তুমি স্ত্রী জোনাকি। স্মৃতি রোমন্থন করে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ আগে আমিরের বলা কথাগুলো মনে পড়ে। ভাবে, উনি কি চাচ্ছেন আমি নিজ থেকে এগিয়ে যাই, পুরুষ জোনাকির মতো আচরণ করি? পদ্মজা পুলকিত বোধ করে। লাজে রাঙা হয় মুখ। পরপর মানসপটে ভেসে ওঠে কাটিয়ে আসা প্রতিটি মুহূর্ত, আমিরের উজাড় করে দেওয়া ভালোবাসা। প্রথম রজনীর প্রতিটি মুহূর্ত তার মুখস্থ। বিশাল জানলার সামনে দাঁড়িয়ে আমির ওর ঘাড়ে থুতুনি রেখে বলেছিল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমায়। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি পদ্মজাকে বিয়ে করতে চাই। প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ থেকে ভাবছিল অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে। ভাবতে ভাবতে গায়ে কাঁপুনি ওঠে, অস্থির হয়ে পড়ে। শরীরের ভার ছেড়ে দিয়েছিল। কানে বাজছিল শুধু আমিরের কিছু কথা। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? আমির দুই হাতে জড়িয়ে রাখে তাকে। সম্মোহনী এক অনুভূতির টানে দুজন এক হয়। শুরু হয় পথ চলা। পদজা হাসছে। বাঁধ ভাঙা আনন্দে বক্ষস্থলে শান্তির ফোয়ারা নেমেছে। চোখের তারায় চিকচিক করছে জল। ও আকাশের দিকে তাকিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে বলল, তোমার কাছে কত ঋণ আমার। জন্ম দিলে, দুধ খাওয়ালে, পেলে পুষে বড় করলে, চলে যাবার আগে একটা সুন্দর মনের প্রেমিক পুরুষের হাতে তুলে দিয়ে গেলে। তুমি কখনো ভুল করনি আম্মা। তোমার এত ঋণ আমি কি করে শোধ করব? রফিক মাওলা সিগারেট ধরিয়ে পারভেজকে বলল, কি বলছে রে? পারভেজ বলল, এত দূর থেকে শোনা সম্ভব না। ওরা একটি পুরনো ভবনের ছাদের শ্যাওলা ধরা কার্নিশে দাঁড়িয়ে আছে। চারপাশে গিজগিজ করছে মশা।
হঠাৎ পারভেজ বলল, একটা প্রশ্ন করব ভাই? রফিক শকুনের দৃষ্টিতে পদ্মজাকে দেখছে, দৃষ্টি স্থির রেখেই বলল, বল। পারভেজ বলল, মানে যে দুজনকে পাঠিয়েছেন ওরা তো অনেক দুর্বল, নতুন। আমির হাওলাদারের হাতে পড়লে। রফিক আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা আর ফিরবে না, শুধু আমিররা একটু ঝামেলায় ফেললাম, স্তর দেখাইলাম। বলেই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। আমিরের মাথা ঝিমঝিম করছে, লাশ সরাবে নাকি ভুবনকে ধরবে? এ কেমন বিদঘুটে মুহূর্তের মুখে পতিত হলো সে। তালগোল পাকালে চলবে না, প্রথমে হাতের কাছের বিপদ সামাল দেওয়াটাই উত্তম পদক্ষেপ হবে। আমির দ্রুত আলমারি থেকে পুরনো এক চাদর নিয়ে তাতে লাশটি পেঁচায়, তারপর লাথি দিয়ে লাশটিকে খাটের নিচে রেখে দৌড়ে রান্নাঘরে যায়। সেখান থেকে ঘর মোছার কাপড় নিয়ে সেটা ভিজিয়ে রুমের সামনের মেঝে মোছে। তার হাত কাঁপছে, বুক কাঁপছে, বারবার ছাদের সিঁড়ি দেখছে। মোছা শেষ করে দুরন্ত পায়ে গিয়ে গা ধুয়ে পরনের শার্ট প্যান্ট জানলা দিয়ে বাইরে ফেলে দিল। যেখানে ফেলেছে এই জায়গাটা শুকতরার অভ্যন্তরের অংশ। কোমরে গামছা পেঁচিয়ে বেরিয়ে আসে, দৌড়ে রুমে যায় লাশটা সরাতে। ততক্ষণে গান থেমে গেছে। আমি লাশ সরানোর জন্য যখনই উবু হবে তখনই পদশব্দ শোনা গেল। পদজা রুমে এসে দেখে আমির কোমরে গামছা পেতে খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পদজার চুল বেনি করা ছিল, এখন খোলা, শাড়ির আঁচল চিকন করে কাঁধে রাখা। হারিকেনের হলুদ আলোয় আমিরের শক্ত আকর্ষণীয় কাঠামোর শরীরটা দেখে তার বুকে ঝড় ওঠে। কিছুক্ষণ আগে স্বামীর মনোরঞ্জনের জন্য নিজে থেকে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে এসে সে নিজের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা টের পাচ্ছে। আমির মাঝে মধ্যেই শোবার আগে গোসল করে, তাই ব্যাপারটা অন্যভাবে নিল না। নিম্ন কণ্ঠে বলল, ঠান্ডার দিন রাতে গোসল করার কি দরকার ছিল? আমির খালি হাতে চুলের পানি ঝেড়ে অতজার কাছে এসে ফিসফিসিয়ে বলল, সতেজ লাগলে যদি কারো নজর পড়ে, সেই আশায় অধমের রাত্রি স্নান। সে পদজার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনল। আমির ভেবেছিল পদজা ঠান্ডা লেগে যাবে বলে চেঁচাবে, চুল মুছে দেবে, দ্রুত ঘুমাতে বলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে পদজা আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আমিরের গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেল, তারপর কণ্ঠমণিতে। অতল শিহরণে শিরশির করে ওঠে আমির। পদজার চোখের দিকে তাকায়, ওর দুটি চোখের তারায় স্পষ্ট কাঙ্ক্ষিত মিলন। পদজা পুনরায় চুমু খেল। আমির লাশ সরানোর অভিলাষকে একপাশে রেখে পদজাকে পাজা কোলে নিতেই কনুই লেগে হারিকেন মেঝেতে পড়ে ভেঙে যায় কাচ। তাতে দুজনের কেউই ভ্রুক্ষেপ করল না। প্রাণের স্পন্দন দেহের স্পন্দনকে সঙ্গী করে শয্যায় গমন করে দম্পতি। উত্তাল দুটি দেহ মিত্রতা করে তীব্র ভালোবাসার আলিঙ্গনে। তাদের অভিলাষ থেকে বোঝার জো নেই বধূর দেহে মগ্ন থাকা পুরুষ মানুষটি কিছুক্ষণ আগে একটি হত্যা করেছে, এবং লাশটি তাদের শয্যার খাটের নিচেই নিথর হয়ে পড়ে আছে। এতক্ষণ শুনলে পদ্মমিরের 13তম পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।